আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতির দুইটা গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা একটু দেখি। প্রথমত এখানে রয়েছে সমাজতন্ত্র, সোশ্যালিজম, অথবা আরেকটা হইলো আমাদের কমিউনিজম। তো কমিউনিজম এন্ড সোশ্যালিজম বা সমাজতন্ত্র, এই দুইটা টার্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অর্থনীতির এই দুইটা টার্ম এত এত আলোচনাময়, জাস্ট এটা আলোচনা করে কখনোই শেষ করা পসিবল না, এবং এটা লক্ষ্য রয়েছে অনেক অনেক বিস্তৃত। বাট আজকে আমরা অ্যাডমিশনের জন্য যতটুকু জানা প্রয়োজন এতটুকু জানবো, এবং আজকের পরে থেকে আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা কমিউনিজম এন্ড কোনটা সোশ্যালিজম। ওকে, তো চলো আমরা একটু দেখি। প্রথমত এটার ব্যবস্থাটা কিরকম, এই যে এই দুইটার ব্যবস্থাটা কিরকম দেখো। এই দুইটারই লক্ষ্য কি? এই দুইটারই লক্ষ্য হইল সাম্য বিস্তার করা। দুইটারই লক্ষ্য কি? সাম্য বিস্তার করা। সমাজতন্ত্র এটা একটা প্রাথমিক ধাপ। এটা কি ধাপ? এটা একটা হইল প্রাথমিক ধাপ। আর কমিউনিজম এটা হইল একটা চূড়ান্ত ধাপ। এই প্রাথমিক ধাপে আমরা আংশিক রাষ্ট্র দেখতে পারবো। আমরা এখানে আংশিক রাষ্ট্র দেখতে পারবো, কিন্তু এই চূড়ান্ত ধাপে এটা সম্পূর্ণ কি হবে? স্টেটলেস হবে। এভাবে বুঝে নিও, এটা কি হবে? স্টেটলেস অথবা ক্লাসলেস, মানে শ্রেণীহীন। তো চূড়ান্ত ধাপ হইল কমিউনিজম, যেটার মানে হইল যে স্টেটলেস, এখানে ক্লাসলেস, কোনো শ্রেণী থাকবে না। নির্দিষ্ট একটা পক্ষ বা কেন্দ্রীয় একটা শক্তির হাতে কি থাকবে? ক্ষমতা থাকবে। তারা কি করবে? তারা বন্টন করবে। এখানকার বন্টনটা কিরকম করে হবে? এখানকার বন্টন হবে প্রয়োজন অনুযায়ী, তোমার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দেওয়া হবে। আর সমাজতন্ত্র, এখানে আমরা আংশিক গণতন্ত্রকে দেখতে পাবো। এই গণতন্ত্রকে কার্যকর করার মাধ্যমে এখানে কি করা হবে? সাম্যবাদ প্রতিষ্ঠা করা হবে। এখানকার বন্টনটা কিরকম? এখানকার বন্টনটা হইল অবদান অনুযায়ী। তুমি যেরকম অবদান রাখতেছো, তোমাকে সেই রকম কি করা হবে? প্রোডাক্টস এখানে দেওয়া হবে। কোনো সমস্যা নাই। দেখো, কমিউনিজমের চূড়ান্ত ধাপ হইল এখানে রাষ্ট্র থাকবে না, কিন্তু কমিউনিজমে কিন্তু রাষ্ট্র থাকে। রাষ্ট্র ছাড়া কখনোই আসলে দেশ পরিচালনা করা পসিবল না। যদি যারা কমিউনিস্ট বলে নিজেদেরকে, যদি আমি চীন বলি বা নরওয়ে যদিও সোশ্যালিজমের মধ্যে পড়ে যায়, সুইডেনও সোশ্যালিজমের মধ্যে পড়ে যায়, বাট যারা কমিউনিস্ট নিজেদেরকে দাবি করে, সেখানে কিন্তু রাষ্ট্র আছে। প্রত্যেকটা দেশে রাষ্ট্র রয়েছে, এবং এই রাষ্ট্রের অধীনেই সব সম্পত্তি থাকবে। এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। এখানে ব্যক্তি মালিকানা বলতে কোনো কিছু নাই। কিন্তু সমাজতন্ত্রে আমরা তিনটাকেই দেখতে পারবো। সমাজতন্ত্রে আমরা ব্যক্তি মালিকানা দেখতে পাবো, যৌথকে দেখতে পারবো, এখানে রাষ্ট্রীয় অধীনেও থাকবে। কিন্তু এই দুইটা টার্মের উদ্দেশ্য কিন্তু একটাই, এটা হইলো কি? সাম্য প্রতিষ্ঠা করা। জাস্ট তাদের একটু বন্টনে পার্থক্য রয়েছে, তাদের যে ব্যবস্থা বা কাঠামো এখানে পার্থক্য রয়েছে। গণতান্ত্রিক উপায়টা আমরা দেখতে পাই হালকা, আমরা সমাজতন্ত্রে আমরা দেখতে পাই, যেটার মাধ্যমে তারা কি করার চেষ্টা করেছে? সাম্য প্রতিষ্ঠা করার তারা এখানে ট্রাই করবে। এই দুইটাই, সোশ্যালিজম এন্ড কমিউনিজম, এই দুইটাই কিন্তু ক্যাপিটালিজমের বিরুদ্ধে। এই দুইটাই কিসের বিরুদ্ধে? ক্যাপিটালিজমের বিরুদ্ধে এরা কাজ করবে। কি করবে? সাম্য প্রতিষ্ঠা করবে, সমাজে সাম্য প্রতিষ্ঠা করবে। ক্যাপিটালিজমে আমরা দেখতে পাই একটা শ্রেণী, অর্থাৎ যে ধনিক শ্রেণী, তারা শুধু তাদের ধন সম্পদ বৃদ্ধি করতে থাকে, আর গরিব শ্রেণী শুধু গরিবই হতে থাকে। যার কারণে আমরা অর্থনীতিতে এই টার্মগুলো নিয়ে আসছি। প্রয়োজনের ফলে কিন্তু এই টার্মগুলো আসছে। তোমরা মার্ক্সবাদ সম্পর্কে সকলেই জানো। এই মার্ক্সবাদ, এই টার্মটা কিন্তু কার উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে? তৃতীয় শ্রেণীর উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে, যেখানে শ্রমিকদের প্রায়োরিটি দেওয়া হবে। কমিউনিজম, সমাজতন্ত্র, মার্ক্সবাদ সবগুলোতেই শ্রমিকদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। কেন শ্রমিকদেরকে প্রায়োরিটি দেওয়া? কারণ শ্রমিকদের উপর ভিত্তি করে তো এগুলো গড়ে উঠছে, তাই না? যখন আমরা হিস্ট্রি পড়ি, হিস্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের হিস্ট্রি রয়েছে। ধরো ঔপনিবেশিক হিস্ট্রি, এখানে আমরা ঔপনিবেশিক সম্পর্কে আলোচনা করে থাকি। তারপরে আমাদের জাতীয়তাবাদ, মানে জাতীয় হিস্ট্রি, আমাদের দেশ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। এগুলোর বাইরেও আরেকটা হিস্ট্রি রয়েছে, এটা হইলো মার্ক্সবাদ হিস্ট্রি। এখানে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করব? যাদের উপর ভিত্তি করে রাজারা এত বড় বড় কাঠামো গড়ে তুলেছে, তাদের নিয়ে আমরা আলোচনা করব এখানে। এটাই হলো মার্ক্সবাদ। সবসময় তারা কি করবে? শ্রমিক শ্রেণীর দিকে নজর দিবে, সবসময় তারা অর্থনীতির দিকে নজর দিবে। অর্থনৈতিক কাঠামো বা অর্থনীতির চাকা যারা সচল করেছে তাদের দিকে তারা টার্গেট করবে। আর কমিউনিজম, সোশ্যালিজম, এটা আসছেই কেন? এই শ্রমিকদেরকে তাদের সমান অধিকার দেওয়ার জন্যই তারা আসছে। তোমরা বিভিন্ন দলের মোটোতে দেখবা একটা বিষয় লেখা থাকে, এটা হইলো
অ্যান্টি কমিউনিজম, অ্যান্টি কমিউনিজম, কারণ কমিউনিজমের চূড়ান্ত লক্ষ্য হলো স্টেটলেস, স্টেটলেস হয়ে গেলে দেশ পরিচালনা করবে একটা দলের হাতে দেওয়া তো কখনোই পসিবল না। যখন একটা দলের হাতে দিয়ে দিবা তখন সেটা আবার ডিক্টেটরশিপ হয়ে যাবে, সেটা আবার ফ্যাসিজমের দিকে চলে যাবে, এটা তো পসিবল না, তাই না? এই জন্য কমিউনিজম কিন্তু বলা হয় না, বলা হয় সোশ্যালিজম। সোশ্যালিজমটা মোটামুটি তোমার পজিটিভ। সোশ্যালিজম তুমি যদি অনুসরণ করে, এখানে গণতন্ত্র থাকবে, কোনো সমস্যা নাই, সাম্যও থাকবে। কিন্তু বন্টনের ক্ষেত্রে আমরা সেরকম ভাবে দেখতে পাই না। বন্টনের ক্ষেত্রে প্রায় সব দেশে আমরা ক্যাপিটালিজমকেই দেখতে পাই, ক্যাপিটালিজমকেই কিন্তু আমরা দেখতে পাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে জাস্ট এটার বন্টন এবং ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। সমাজতন্ত্রে আমরা আংশিক রাষ্ট্র দেখতে পাই, প্রাথমিক ধাপ এটা, আর চূড়ান্ত ধাপ হলো কমিউনিজম, যেখানে রাষ্ট্রহীন, শ্রেণীহীন, ধন সম্পদ সবার সমান, সবার সমান, কোনো সমস্যা নাই, এখানে তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে ধন সম্পদ বন্টন করা হবে। কিন্তু সমাজতন্ত্রে তোমার অবদান অনুযায়ী, এখানে তোমার ব্যক্তি মালিকানাও থাকবে, কোনো সমস্যা নাই, রাষ্ট্রীয় মালিকানাও থাকবে, কোনো সমস্যা নাই, যৌথ মালিকানাও থাকবে, কোনো সমস্যা নাই। আর কমিউনিজমে একমাত্র নির্দিষ্ট একটা পক্ষ, নির্দিষ্ট একটা রাষ্ট্র, নির্দিষ্ট দলের হাতেই সকল ক্ষমতা থাকবে। এখানে তারাই কি করবে, বন্টন করে দেবে শ্রমিকদের মাঝে সাম্যভাবে, এটা এখানে বোঝানো হচ্ছে। ওকে, আমরা যদি নেক্সটে যাই, চলো। সোশ্যালিজমের লক্ষ্য কি? সোশ্যালিজমের লক্ষ্য কি? ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি না, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হলো ক্যাপিটালিজমের। তারপরে রাজতন্ত্র প্রতিষ্ঠা না, রাজতন্ত্র প্রতিষ্ঠা না, এটা আমরা ডিক্টেটরশিপের দিকে দেখতে পাই। ধর্মীয় শাসন না, ধর্মীয় শাসন চলবে না এখানে, ডানপন্থী শাসনটাও চলবে না, এখানে চলবে না। সম্পদের সমান বন্টন, আমি প্রথমেই বলেছি সোশ্যালিজম এন্ড কমিউনিজমের মেইন উদ্দেশ্য হলো সম্পদের সমান বন্টন করা, এটা ইম্পর্টেন্ট। কমিউনিজমে, ওকে, কমিউনিজমে ব্যক্তিগত সম্পত্তির অবস্থা কি? এটা কিন্তু কমিউনিজম বলছে, নট সোশ্যালিজম। সম্পূর্ণ স্বাধীন অসম্ভব, সম্পূর্ণ স্বাধীন একমাত্র ক্যাপিটালিজমের ক্ষেত্রে। আংশিক অনুমোদিত, সম্পূর্ণ বিলুপ্ত শুধুমাত্র ধনীদের জন্য না, এটাও হবে না। এখন এইটার এইটার মধ্যে পার্থক্য রয়েছে, আংশিক অনুমোদিত নাকি সম্পূর্ণ বিলুপ্ত। ভাই আমরা কমিউনিজম নিয়ে আলোচনা করতেছি, কমিউনিজমে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, আংশিক ব্যক্তি মালিকানা বা ব্যক্তি মালিকানা থাকবে সোশ্যালিজমের ক্ষেত্রে। কমিউনিজমে এগুলো চূড়ান্ত ভাবে, এগুলো চূড়ান্ত ভাবে, এগুলো চূড়ান্ত ভাবে সম্পূর্ণ কি থাকবে, বিলুপ্ত। এটাই সঠিক উত্তর, এখানে আংশিক অনুমোদিত না। ওকে, এটাতে ক্রস না দেই, আমি ক্রস দিলাম বিলুপ্ত, ওইটাকে বোঝানোর জন্য, সম্পূর্ণ বিলুপ্ত, এটা এটার সঠিক উত্তর। তারপরে চলো আমরা নেক্সট দেখি, সোশ্যালিজম ও কমিউনিজমের মধ্যে পার্থক্য কি? উভয় একই না, উভয় যদি একই হইতো তাহলে এতক্ষণ আমরা আলোচনা করতাম না। কমিউনিজম বেশি গণতান্ত্রিক না, কমিউনিজমে গণতন্ত্র দেখতে পাই না, গণতন্ত্র হলো তোমার সোশ্যালিজমে, সোশ্যালিজমে গণতন্ত্র রয়েছে। সোশ্যালিজমে সরকার থাকে না, না, সোশ্যালিজমে সরকার থাকবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে থাকে সেখানেও সরকার রয়েছে। সোশ্যালিজমে আংশিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, কমিউনিজমে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এখানে রাষ্ট্র বলতে কি বোঝানো হচ্ছে? ভাইয়া আপনি তো বললেন যে কমিউনিজমে রাষ্ট্রহীন থাকবে। ভাই রাষ্ট্রহীন এটা হলো চূড়ান্ত লক্ষ্য, বাট রাষ্ট্র তো থাকতে হবে, তাই না? রাষ্ট্রহীন বলতে বোঝানো হচ্ছে পুরো ক্লাসলেস, সবাইকে সমানভাবে দেখা হবে এখানে, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এটা বলতে কি বোঝানো হচ্ছে? তোমার যে সম্পদটা রয়েছে, সম্পদ কে বন্টন করে দেবে আমাদের মাঝে? একটা তো রাষ্ট্র থাকতে হবে, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণেই সব, সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বলতে বোঝানো হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা নাই, এখানে যৌথ মালিকানা নাই, এগুলো নাই, এটাকে বোঝানো হচ্ছে। আর আংশিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সোশ্যালিজম, ঠিক আছে, এটা আংশিক রাষ্ট্রীয় থাকবে, এখানে আংশিক ব্যক্তিগত থাকবে অনুমোদিত, এখানে যৌথ থাকবে, কোনো সমস্যা নেই। আশা করি, আমার মনে হয় যে আমি সোশ্যালিজম এন্ড কমিউনিজম সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা দিতে পেরেছি, এন্ড এতটুকু জানলেই তোমার জন্য যথেষ্ট। এটার উপর অনেক অনেক বই রয়েছে, ইউনিভার্সিটিতে আসার পর যখন তুমি অর্থনীতি সাবজেক্ট পাবা, অর্থনীতি এগুলোর অনেক অনেক বেশি আলোচনা করেছে, এত পরিমাণ টার্ম রয়েছে। আমি মার্ক্সবাদ হিস্ট্রি বললাম কেন? কারণ আমি হিস্ট্রি একজন স্টুডেন্ট, আমরা হিস্ট্রিতেও মার্ক্সবাদ বলি, আমাদের কিন্তু অর্থনীতি পড়তে হয়। ইউনিভার্সিটি তোমরা মনে করো যে একটা সাবজেক্ট, তখন ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর বলবা যে ভাইয়া ভাবতাম তো একটা সাবজেক্ট, বাট একটা সাবজেক্টের কথা বলে তো আমার এখানে 10-12টা সাবজেক্ট ধরাই দিচ্ছে। ভাই তুমি যদি হিস্ট্রি নিয়েও পড়ো তাহলে তোমাকে ইকোনমিক্স পড়তে হবে। ভাই তুমি পরবর্তীতে জব করবে না, ইকোনমিক্স সম্পর্কে না জানলে তোমাকে হবে, তোমাকে তারপরে সোশ্যোলজি পড়তে হবে, সমাজ সম্পর্কে জানতে হবে, রাষ্ট্র সম্পর্কে জানতে হবে, তারপর তোমাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, অবশ্যই রাষ্ট্র সম্পর্কে তোমাকে এখানে জানতে হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, তারপর ইকোনমিক্স এর কথা তো বললাম, এটাও পড়তে হবে, আরো বিভিন্ন টার্ম, জিওগ্রাফি পড়তে হবে, এগুলো পড়াইছে আমাদের, এগুলো সব টার্ম রয়েছে, কিন্তু এগুলো পড়তে হবে, ইংলিশ তো থাকবেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমাদের মেইন যে টার্মটা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আমরা এখন জাস্ট আমাদের ব্যাচ সম্পর্কে একটু প্রমোশন করতে চাই। আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। দেখো, তো এখানে তোমার আসলে যা যা প্রয়োজন, বাংলা, ইংলিশ, ইংলিশ জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি, যা প্রয়োজন সবকিছুর উপর ক্লাস নেওয়া হবে। 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করা হবে, 3-24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, তুমি এখানে মেমোরাইজিং টেস্ট, ক্লাস টেস্ট, যে কোনো পরীক্ষা এখানে তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর এই ব্যাচে ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ সময় পর্যন্ত যতগুলো কোর্স
আসবে সবগুলোতেই তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের 10টা প্রিমিয়াম ক্লাস তোমরা নিয়ে নিবা। প্রিমিয়াম ক্লাসটা তোমরা এগুলো একটু দেখবা, তারপরে এই নাম্বারে নক দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা দেখি আমাদের নেক্সট স্লাইড কি রয়েছে। নেক্সট স্লাইড, এখানে আমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তুমি আমাদের ব্যাচে ভর্তি হও বা না হও, অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে পড়লে ভাইয়াদের স্মরণ করবা, আমরা খুব দ্রুত তোমাদেরকে আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের সম্পর্কে, অথবা তুমি যেখানে পরীক্ষা দেবা সেই সম্পর্কে, বা তুমি কি এমসিকিউ পারতেছো না পড়তে, যে সেটাও সলভ করে দিতে পারবা এই নাম্বার থেকে। আশা করি এই পর্যন্তই বুঝতে পেরেছো সবকিছু। আশা করি কমিউনিজম এন্ড সোশ্যালিজমের মধ্যে মেইন যে টার্মটা ছিল। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।